This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর দায় কার? সরকারি বিজ্ঞপ্তিতেই প্রশ্নের মুখে স্বাস্থ্য ভবনের ভূমিকা। ডিসেম্বরে অভিযুক্ত সংস্থার কারখানায় উৎপাদন বন্ধের নাকি নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। জানুয়ারিতে রাজ্যের সবকটি মেডিকেল কলেজকে বিজ্ঞপ্তি আকারে তা জানানো হয়েছিল। উৎপাদন বন্ধের সঙ্গে সংস্থার 14টি প্রোডাক্ট সিএমএস পোর্টালে ব্লক করে দেওয়া হয়। সংস্থার ওষুধের বরাত দেওয়া আটকাতেই এই পদক্ষেপ। প্রশ্ন, এরপরও মেদিনীপুর মেডিকেল কলেজে কিভাবে ব্যবহার হলো নিম্নমানের স্যালাইন? এই গোটা বিষয়টি জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, সবটাই তো বোঝা গেল, তাহলে কিভাবে এই ত্রুটিযুক্ত স্যালাইন ব্যবহার করা হলো, কার নির্দেশে হলো? জয়নিকা, দেখো, স্বাস্থ্য দপ্তর এখন বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে, কিন্তু স্বাস্থ্য দপ্তর যত সময় গড়াচ্ছে প্রশ্নের মুখে পড়ছে তাদেরই জারি করা বিজ্ঞপ্তি। গত বছর থেকে যখন এই রাজ্যের একাধিক মেডিকেল কলেজ এসএসকে এনআরএস বারবার করে স্বাস্থ্য ভবনের ঘুম ভাঙানোর চেষ্টা করেছে, ঘুম ভাঙেনি রাজ্য স্বাস্থ্য দপ্তরের। কর্ণাটকে 4 জনের প্রসূতি মৃত্যুর পর যখন কর্ণাটকের স্বাস্থ্য সচিব ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়াকে চিঠি লিখে বলছেন যে পশ্চিমবঙ্গের এই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তখন কেন্দ্র এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকেরা এলেন শিলিগুড়িতে, সেই কোম্পানির কারখানায় পরিদর্শন করলেন এবং স্টপ ম্যানুফ্যাকচারিংয়ের অর্ডার দেওয়া হলো। সেই অর্ডার কপি আমাদের হাতে রয়েছে, TV9-এর হাতে রয়েছে, একমাত্র TV9-এর হাতে রয়েছে। সেখানে পরিষ্কার লেখা হচ্ছে যে এই সংস্থার স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার, অর্থাৎ কারখানায় এখন উৎপাদন বন্ধ। শুধু তাই নয়, ডিসেম্বর থেকে রাজ্য মেডিকেল কলেজগুলো SMIS পোর্টাল, সেন্ট্রাল মেডিকেল স্টোরেজ যে পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে ওষুধের বরাত দেওয়া হয়, সেখানে এই কোম্পানির RL শুধু নয়, রিঙ্গাল ল্যাকটেট নয়, 14টা ওষুধকেই, 14টা প্রোডাক্টকেই বন্ধ করে দেওয়া হয়, যে যাতে কোনো রকম কোনো অর্ডার কেউ দিতে পারে না। তাহলে এত কিছুর পরও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজের ওয়ার্ডে এই স্যালাইন পৌঁছলো? কি করে তা এই স্যালাইন ব্যবহার করা হলো? কেন নজরদারি চালানো হলো না? এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন, যে এত কিছুর পর যেখানে কোনো কিন্তু নেই, পরন্তু নেই, একদম তথ্য কথা বলছে, ডকুমেন্টস কথা বলছে, স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি কথা বলছে যে এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে প্রত্যেকটা মেডিকেল কলেজের প্রথমত হচ্ছে এই অর্ডার যেখানে সে বিজ্ঞপ্তিটা জারি করা হলো কবে না, ডিসেম্বর মাসে স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার দেওয়া হলো। জানুয়ারি মাসের 7 তারিখে রাজ্যের প্রত্যেকটা মেডিকেল কলেজকে জানিয়ে দেওয়া হলো যে আপনারা এই যে প্রোডাক্ট স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার হয়েছে, এখানকার যে SMIS এর মাধ্যমে যে 14টা প্রোডাক্ট রয়েছে সেগুলোকে আপনারা অর্ডার দিতে পারবেন না, সেগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য একটি সংস্থা 7টি প্রোডাক্ট সাপ্লাই দেবে, বাকিগুলো নন ক্যাট আইটেমে, অর্থাৎ ফেয়ার প্রাইস বা বাইরে কারুর কাছ থেকে কিনে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো। এত কিছু হলো, তারপরও মেদিনীপুর মেডিকেল কলেজে এই স্যালাইনের বোতল পৌঁছলো কিভাবে? সৌরভ, তোমার কাছে একটু স্পষ্ট করে নিতে চাইবো, সেটা হচ্ছে রাজ্যে কোনো ওষুধ, কোনো স্যালাইন, যে কোনো কিছু যা স্বাস্থ্যের উদ্দেশ্যে ব্যবহার হয় সেগুলো ব্যান হবে কিনা কে ডিসাইড করে? রাজ্য সরকার, না এটা কেন্দ্র সিদ্ধান্ত নেয়? দেখো, সরকারি স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো ওষুধ হাসপাতালে যায়, কিভাবে যায়? হাসপাতালে যায়, টেন্ডার প্রক্রিয়া হয়, দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে যে সংস্থার গুণমান বিচার করে তার ওষুধে কোনো রকম কোনো সমস্যা নেই, সেই সংস্থার ক্রেডেনশিয়াল যাচাই করে সেই সংস্থা যদি L1 হয়, অর্থাৎ দরপত্রে যদি তারা 1 নম্বরে থাকেন, তাহলে তাদেরকে সেই ওষুধ সরবরাহের অনুমতি দেওয়া হয়। সেটা হয় কিসের মাধ্যমে? SMIS বলে একটি পোর্টাল আছে, যে পোর্টালের মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজগুলি সেখান থেকে ক্যাট এবং নন ক্যাট মানে রাজ্য সরকারের তালিকাভুক্ত ওষুধ সেখান থেকে, আর নন ক্যাট মানে যেগুলো তালিকাভুক্ত নয়, বাইরে থেকে কিনতে পারেন, সেইগুলোর ক্যাট আইটেম হিসেবে এই 14টা আইটেম ছিল এই সংস্থার, সেখান থেকে SMIS পোর্টালের মাধ্যমে তিনি অর্ডার দিতে পারেন।
সেই অর্ডার দেওয়ার ক্ষেত্রে এখন যদি কোনো অভিযোগ আসে, যেটা তোমার প্রশ্ন ছিল যে কোনো ডিপার্টমেন্ট থেকে গাইনোকোলজি চিকিৎসক বলছেন এই প্রোডাক্টের সমস্যা আছে, পেশেন্টের সমস্যা হচ্ছে, এটা খতিয়ে দেখা হোক। যেমন এনআরএসের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক ডক্টর সমরেশ মালো অভিযোগ করেছিলেন গত বছর, এসএসকেএম থেকে যে অভিযোগ এসেছিল, বিভিন্ন জেলা থেকে যে অভিযোগ এসেছিল, তাহলে তার স্যাম্পেল কালেক্ট করে যে ব্যাচের ওষুধের এটা গণ্ডগোল, সেই ব্যাচের ওষুধকে ল্যাবরেটরিতে পাঠানো হবে। এই সংস্থার একটা আজব একটা জিনিস দেখা গেছে, সেটা কর্ণাটক হোক বা এই রাজ্যে দেখা যাচ্ছে যে স্যালাইনে ফাঙ্গাস রয়েছে, সেই ব্যাচকে যখন পাঠানো হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল কি বলছেন আপনাদের একবার শোনাই। আমি একটা কথা বলছি যে উই আর নাও ট্রাইং আওয়ার বেস্ট টু রিভাইভ দ্য পেশেন্টস। সুতরাং এখন আমি একটু ওইটাতে কনসেন্ট্রেট করছি, কতগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস লেখালেখি আছে। এমএসভিপি স্যারও আছে আমার সাথে, হ্যাঁ এমএসভিপি স্যারও আছে, আমরা একটু কাজ করতে দেন। সৌরভ, তুমি শুনলে প্রিন্সিপাল কিন্তু গোটা বিষয়টিকে এড়িয়ে গেলেন, এই বিষয়ে একটু আলোকপাত করলেন না। দেখো, অধ্যক্ষ এই মুহূর্তে যেটা বলছেন, অধ্যক্ষের বক্তব্য থেকে স্বাস্থ্য ভবনের তরফে তাকে রিপোর্ট তলব করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে খুব একটা সদুত্তর দেওয়ার জায়গায় তিনিও নেই, কারণ প্রশ্নগুলো খুব জ্বলন্ত প্রশ্ন। রাজ্য সরকারের নির্দেশিকা, কেন্দ্রীয় স্তরে হইচই হয়েছে যে প্রোডাক্টকে ঘিরে, সেই প্রোডাক্টে এই রাজ্যে একজন প্রসূতি মারা গেছেন, না 4 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন। শুধু তাই নয়, সেই প্রোডাক্ট নিয়ে পরেই প্রথম মেদিনীপুরের ঘটনা নয়। আমরা বারবার যে কথা বলছি, এনআরএস, এসএসকেএম সহ রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ থেকে, হাসপাতাল থেকে গত 1 বছরে একাধিকবার এই সংস্থার প্রোডাক্ট নিয়ে অভিযোগ এসছে। বারবার প্রত্যেক জায়গায় অভিযোগের বয়ান যদি খতিয়ে দেখা হয়, তাহলে দেখা যাবে সবার বক্তব্য এক। তারপরেও এই প্রোডাক্টটা ক্লিনচিট, এই প্রোডাক্টের কোম্পানি যারা রয়েছেন তারা ক্লিনচিট আদায় সক্ষম হন, যেটাতে বিস্ময় প্রকাশ করেছিলেন কর্ণাটকের স্বাস্থ্য সচিবও। তিনি তারপর চিঠি লেখেন সরাসরি ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়াকে, সেখানে তার যে রিপোর্টের প্রতিলিপি আমাদের কাছে আছে, সেখানে তিনি স্পষ্ট লিখছেন যে পশ্চিমবঙ্গে এই ওষুধ উৎপাদন হচ্ছে, তার কেন প্রশ্ন জাগছে যে কিভাবে তারা টেস্ট করেছেন, তাতে সেইগুলোর গুণমান ঠিক নয় বলে বেরিয়েছে, রোগীর ক্ষতি হতে পারে বেরিয়েছে, অথচ সেটাকে সংস্থা যখন অন্য জায়গায় কোনো জায়গায় পরীক্ষা করাচ্ছে, সেখান থেকে সেই রিপোর্ট ক্লিনচিট চলে আসছে। এই পুরো ঘটনার পর কিন্তু একটা পরিদর্শন হলো ডিসেম্বর মাসে। পরিদর্শনের পর এই রাজ্যের যে কারখানা শিলিগুড়িতে রয়েছে, সেটার উপর উৎপাদন বন্ধের নির্দেশ জারি হয়ে গেল। মেদিনীপুর মেডিকেল কলেজের ছবিটা এই মুহূর্তে ঠিক কি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি দেবব্রতর কাছে। দেবব্রত, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? দেখো, প্রথমে বলে রাখি, এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল তিনি বৈঠকে বসতে চলেছেন। সেখানে যেমন রয়েছে প্রিন্সিপাল রয়েছেন এবং সমস্ত ডিপার্টমেন্টের এইচওডি ডাকা হয়েছে, পাশাপাশি এসেছেন সিএমএইচ এবং ড্রাগ কন্ট্রোলারের 2 জন ইতিমধ্যেই এখানে এসেছেন। যে অভিযোগ উঠছে স্যালাইন নিয়ে, সেই স্যালাইন আদৌ সেই সেলাইনের থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা জানার জন্য যেমন সমস্ত বৈঠক বসেছেন, এবং কি কারণে এই ঘটনা ঘটলো যেটা নিয়ে এখনো সুস্পষ্ট কোনো ধারণা দিতে পারছে না মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেই সুস্পষ্ট ধারণার জন্যই কিন্তু এই বৈঠক, যে এই বৈঠক থেকে কে উঠে আসে, নির্যাস কি দাঁড়ায়, সেটাই কিন্তু মূলত দেখার বিষয় হবে। যে এর পিছনে এই যে মৃত্যু ঘটলো একজন, আরও 4 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই জায়গাগুলো, এগুলোর ঠিক কারণ কি, এর পিছনে নির্দিষ্ট কারণ কি, এই কারণগুলোর জন্যই কিন্তু এই বৈঠক। যদিও আমরা প্রিন্সিপালের সাথে বৈঠকে বসার আগে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, যেটা গতকাল থেকে আমরা পাইনি প্রিন্সিপালের দেখা। ঠিক আজকে এই বৈঠক শুরুর আগে তার দেখা পেয়েছিলাম, ঠিক সেই সময় কিন্তু তিনি পরিষ্কার বিষয়টি এড়িয়ে গেলেন এবং তিনি বললেন তিনি কতগুলো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, তাই তিনি এখন কথা বলবেন না। তিনি সম্পূর্ণভাবে এমএসভিপির দিকে ঠেলে দিলেন যে এমএসভিপি বৈঠকে রয়েছেন, কিন্তু এমএসভিপির দেখাও কিন্তু আমরা কাল থেকে তার চেম্বারে পাইনি। বহুবার তাকে ফোন করা হয়েছে, বহুবার তার চেম্বারে যাওয়া হয়েছে, কিন্তু তিনি কোনোভাবেই মিডিয়ার সামনে আসতে নারাজ। তার ফলে সমস্ত বিষয়টা কিন্তু একটা গোলগোল অবস্থায় রয়েছে যতক্ষণ না এই বৈঠক শেষ হচ্ছে। বৈঠক শেষ করে কি নির্যাস বেড়ায়, যতক্ষণ না তাদের কাছ থেকে আমরা জানতে পারছি, ততক্ষণ কিন্তু এই এই কারণ, মৃত্যুর কারণ বা এই অসুস্থ হওয়ার কারণ, এটা কিন্তু ধোঁয়াশার মধ্যেই থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর দায় কার? সরকারি বিজ্ঞপ্তিতে প্রশ্নের মুখে স্বাস্থ্য ভবনের ভূমিকা। ডিসেম্বরে কর্ণাটকে অভিযুক্ত সংস্থার কারখানায় উৎপাদন বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। জানুয়ারিতে রাজ্যের সবকটি মেডিকেল কলেজে বিজ্ঞপ্তি আকারে তা জানানোও হয়েছিল। উৎপাদন বন্ধের সঙ্গে সংস্থার 14টি প্রোডাক্ট
সিএমএস পোর্টালে ব্লক করে দেওয়া হয়। সংস্থার ওষুধের বরাত দেওয়া আটকাতেই এই পদক্ষেপ। এই গোটা বিষয়টিকে নিয়ে চিকিৎসক মহল কি বলছেন আপনাদের শোনাই। এখানে কন্টামিনেশন হয়ে যাচ্ছে, বাইরে থেকে ছত্রাক ফাঙ্গাস হচ্ছে, সেখানে কন্টামিনেশন হচ্ছে, তো সেই ফ্লুইড দিলে তো পেশেন্টটা অসুস্থ হবে, এবং অসুস্থ না শুধুমাত্র রিয়াকশন হয়ে যেতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হয়ে পেশেন্ট মৃত্যু ঘটতে পারে, এবং সেক্ষেত্রে তাই ঘটেছে। ঘুমিয়ে আছে, পরিষ্কার ঘুমিয়ে আছে, কারণ অথবা তো সেই লভ্যাংশ, কোম্পানির লভ্যাংশ থেকে তাদের পকেটে কিছু ঢুকছে। তাছাড়া তো মানে এর বিরুদ্ধে তো মানে প্রশাসন কি করে চুপ থাকতে পারে? আমরা তো বারবার জানাচ্ছি এই ধরনের অভিযোগ। এইটা হচ্ছে একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে আরজি করের খুনটা যেমন আমরা বলছি প্রাতিষ্ঠানিক খুন, এই দুর্নীতিটা কিন্তু আর এখন কোনো একক বিচ্ছিন্ন একটা সংস্থা ইত্যাদি মধ্যে সীমাবদ্ধ থাকছে না, যার ফলে সরকারের টোটাল সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার জন্যে এই পশ্চিমবাংলায় কোনো দুর্নীতি বা এইসব ধরনের ঘটনা ঘটলেও, মারাত্মক ঘটনা ঘটলেও তার কোনো শাস্তি হচ্ছে না, তার চিহ্নিত হচ্ছে না। তাকে যে চিহ্নিত করার জন্য যে ন্যূনতম ব্যবস্থাপনা দরকার তার প্রতি ন্যূনতম নজরদারি থাকছে না, ফলে আজকে এই ঘটনা পশ্চিমবঙ্গে লজ্জার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন উৎপল বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাই। একটা বিষয় অবশ্যই জানার চেষ্টা করব, যেখানে কর্ণাটকে কিছুদিন আগে 4 জন প্রসূতির মৃত্যু হলো, তারপর সেই একই স্যালাইন ব্যবহার করে মেদিনীপুরে প্রসূতির মৃত্যু হলো। মানে বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে যেখানে একটা রাজ্য পুরো কালো তালিকাভুক্ত করে দিল একটা স্যালাইন সংস্থাকে, তারপর সেই স্যালাইন ব্যবহার হচ্ছে এ রাজ্যে, কেন? দেখুন, এটা যে শুধুমাত্র মেদিনীপুর বলে তা নয়, একের পর এক জায়গায় কালনাতে এবং আরো বেশ কয়েকটি জায়গাতে আমরা এরকম অভিযোগগুলো আসছে বলে শুনেছিলাম, যেখানে স্যালাইনের কারণে প্রসূতির অসুস্থতা বাড়ছে, তাদের মৃত্যু পর্যন্ত ঘটছে, যেটা একটা সভ্য সমাজের লজ্জার। এবং দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলি আপনি ধরে নিতে পারেন প্রায় বছর খানেক ধরে এরকম অভিযোগগুলি বিভিন্ন জায়গা থেকে আসছে। কিন্তু আমরা এই মুহূর্তে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাতেই বারবার বলেছি যে দুর্নীতি যেভাবে ঘুঘুর বাসার মতো প্রতিটি জায়গায় যেভাবে তার ঘাঁটি গেড়ে বসে আছে, এবং এই দুর্নীতির যে চক্রগুলিকে সেগুলিকে দূর করার জন্যে আমাদের দপ্তর বলুন, আমাদের সর্বোচ্চ প্রশাসন বলুন, তাদের কোনো সদর্থক ভূমিকা বারবার অভিযোগ করা সত্ত্বেও সেরকম কিছু তারা করছেন না। এবং তার ফলশ্রুতি হিসাবে আমাদের সহনাগরিকরা তারা আরো অসুস্থ হচ্ছেন, তাদের মৃত্যু ঘটছে। এটা একেবারেই হচ্ছে যে যেরকম এই প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি, রাজনৈতিক এবং প্রশাসনিক মদতপুষ্ট একটা দুষ্ট চক্র এই দুর্নীতিটা চালিয়ে যাচ্ছে। যে দুর্নীতিটা হচ্ছে যে সর্বোচ্চ রূপ আমরা দেখেছিলাম যে তিলোত্তমার হত্যাকাণ্ড, এবং তারপরেও কিন্তু আমরা দেখছি প্রশাসন কিন্তু সচেতন হচ্ছে না, সজাগ হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার। যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্নীতির মূলোৎপাটন না করলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এমনিতেই ভেঙে পড়েছে। এরপরে প্রতিদিন আমাদের সহনাগরিকদের মৃত্যুর মিছিল আমরা দেখতে পাবো হয়তো। অনেক ধন্যবাদ উৎপল বাবু, আপনার মতামতের জন্য। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এদিকে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই গোটা ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনাদের শোনাই। মেডিকেল কলেজ হাসপাতালে যদি স্যালাইন বিভ্রাট হয় তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কি আছে? রাজ্যের স্বাস্থ্যের কি পরিকাঠামো পরিষ্কার বোঝা যাচ্ছে। পিসিমণির স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন তার ভাইপো ডায়মন্ড হারবার মডেলে। তো আমরা বুঝতেই পারছি যে ঘরে বিরোধ রয়েছে, বাইরে বিরোধ রয়েছে, রাস্তায় বিরোধ রয়েছে, এবং সেই কারণেই বিজেপি দাবি করেছিল যে দাবি একটাই, পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ।